নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের কিন্তু দিনক্ষণ এগিয়ে আসছে, অর্থাৎ আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রায়গঞ্জ শহর জুড়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা আমরা লক্ষ্য করছি। আমরা মানে যে সম্প্রতি হয়ে গেল লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু বিপুল ভোটে হেরে যান বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে। আর সেই কৃষ্ণ কল্যাণী কিন্তু বিগত দিনে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন। বিগত দিনে বিজেপি থেকে তিনি জিতে তিনি তৃণমূল কংগ্রেস চলে যান এবং তারপরে তিনি বেশ কিছুদিন কিন্তু তৃণমূল কংগ্রেসেই বিধায়ক থাকেন এবং তারপরে লোকসভা নির্বাচন তিনি প্রার্থী হওয়ার ফলে তাকে ইস্তফা দিতে হয়। সেই কারণেই কিন্তু রায়গঞ্জে কিন্তু বিধানসভা উপনির্বাচন হতে চলছে। এবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন কিন্তু একটা তাৎপর্যপূর্ণভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি, কারণ যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু যেহেতু লোকসভা নির্বাচনে তিনি হেরে গিয়েছেন, তা সেই জন্যই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের যে নেতৃবৃন্দরা তারা কিন্তু উঠে পড়ে লেগেছে যে বিধানসভা উপনির্বাচনে যেমন করে হোক তাদের যে প্রার্থীকে কিন্তু জিতে আনতেই হবে, এবং তার জন্য কিন্তু তারা একটি গোপন বৈঠক করলেন রায়গঞ্জে। এবং সেই বৈঠকে কিন্তু আমরা দেখছি জেলার বিভিন্ন নেতৃবৃন্দরা তারা কিন্তু সেই বৈঠকে হাজির হয়েছিলেন। যেমন রাজ্যের মন্ত্রী ছিলেন গোলাম রব্বানী, তেমনি গোয়ালপুকুরের বিধায়ক ছিলেন গৌতম পাল, তেমনি ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সচিন সিংহ রায় এবং স্বয়ং জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল ছিলেন। পাশাপাশি আমরা দেখি যে রায়গঞ্জ পৌরসভার যে প্রশাসক সন্দীপ বিশ্বাস থেকে আরম্ভ করে এই জেলার বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু এই বৈঠকে হাজির হয়েছিলেন। এবং পরিশেষে জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন যে এই বৈঠকের মাধ্যমে তারা কিন্তু একটা পারফেক্ট প্ল্যান, অর্থাৎ জেতার জন্য যে প্ল্যান করা দরকার সেটা কিন্তু তারা তৈরি করে ফেলেছেন। কোন কোন নেতাকে কি কি দায়িত্ব দেওয়া হবে সেটা কিন্তু এই বৈঠকের মাধ্যমেই তারা কিন্তু তৈরি করেছেন। অর্থাৎ মানে যেটা জানা যাচ্ছে যে এই বৈঠক, এই যে বিধানসভা উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে রায়গঞ্জে যে একটা শক্ত চ্যালেঞ্জ, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জিতে আনার ক্ষেত্রে সেটা কিন্তু পরিষ্কার তাদের কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে। এবং কানাইলাল আগরওয়াল বলেন যে লোকসভা নির্বাচন হয় এক নিরিখে, বিধানসভা নির্বাচন হয় এক নিরিখে। অর্থাৎ বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের বিধায়ক না থাকে বা শাসক দলের বিধায়ক না থাকে তাহলে কোনো উন্নয়নমূলক কাজই কিন্তু করা সম্ভব নয়। আর যিনি বিধায়ক যদি বিজেপি বিধায়ক জয়লাভ করে তাহলে তারা কিন্তু বিরোধিতা করার জন্য কিন্তু বিরোধী জায়গায় কিন্তু বসবে। অর্থাৎ এখানে উন্নয়নমূলক কাজ কিন্তু কোনো কিছুই হবে না। তাই সাধারণ মানুষরা কিন্তু তারা ভালোই বোঝেন যে কিভাবে তাদের হচ্ছে উন্নয়ন করতে হবে, এবং তার জন্য কিন্তু এখানে কিন্তু এবার তারা আশাবাদী যে তাদের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ী হবেন সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্ট আশাবাদী। আর তার জন্যই তারা কোমর বেঁধে নেমে পড়েছেন যে এই যে নির্বাচনে তাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে। বলেছেন আজকে আমাদের জেলা মিটিংয়ে আলোচ্য বিষয় একটাই ছিল, রায়গঞ্জ বিধানসভায় যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনটাকে আমাদেরকে দিতে হবে, তার জন্য কে কীভাবে কাজ করবেন সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। বিধানসভায় যারা ফেল হয়েছে, মার্কস যাদের তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে আবার বিধানসভা করতে যাচ্ছে, এটা কেমন কোন মন্ত্র? Failures are the pillars of success. কালিয়াগঞ্জেও আমরা ফেল করেছিলাম, 57,000 ডাউন ঘটনাচক্রে। আমি তখন প্রার্থী ছিলাম পার্লামেন্টে 2019-এ, কিন্তু তারপরে আমরা বাই ইলেকশনে 2400 ভোটে আমরা জিতেছিলাম। মানুষ পার্লামেন্ট ইলেকশনে যে চিন্তা ভাবনা করে ভোটটা দেয়, বিধানসভায় নির্বাচনে কিন্তু ঠিক সেই চিন্তা ভাবনাটা উল্টে যায়। সেখানে মানুষ দেখে যে আমাদের এলাকার উন্নয়নটা কিভাবে হবে, এলাকায় কাজ কে করবে। আজকে বিজেপির এমএলএ কোনো কাজ করতে পারবে না, এটা তো মানুষ বুঝতে পারবে। ওই জন্য কালিয়াগঞ্জেও আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এখানে বিজেপি যতই 57,000 ভোটে লিড করে থাকুক পার্লামেন্টে, কিন্তু বিধানসভায় বিজেপির এখানে এমএলএ কোনো কাজ করতে পারবে না। অন্তর্ঘাত নেই, অন্তর্ঘাত কোথাও হয় না, মানুষকে আমরা বুঝাতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। অন্তর্ঘাত নির্বাচনে এইখানেই আপনি বলেছিলেন যে বিজেপি
কোনো সংগঠন বলে কোনো কিছু নেই, সুতরাং বিজেপি কোনো একটা ফ্যাক্টর না, কিন্তু সেইখানেই বিজেপি একবার ঝড় তুলে দিল রায়গঞ্জে। কি বলবেন? বিজেপির সংগঠনে সেটা আপনারাও স্বীকার করবেন। আসলে বিজেপির একটা ইমোশনাল ভোট আছে, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। বিজেপির তো একটা ইমোশনাল ভোট আছে। আমরা 2019-এর লোকসভা নির্বাচন এখানে তখনও আমরা দেখেছিলাম যে এখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন, দীপা মুন্সি দাঁড়িয়েছিলেন। মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 1,80,000 ভোট আর দীপা মুন্সি পেয়েছিলেন 82,000 ভোট। তখনও আমরা এইবার এই প্রচারেও আমরা বলেছিলাম যে যারা ভোট দিয়েছেন মোহাম্মদ সেলিমকে বা দীপা মুন্সিকে, তারা কিন্তু কেউ চায়নি যে বিজেপি জিতুক, কিন্তু এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতলো। আমরা প্রত্যেকটা জনসভায় বলেন, আমরা কর্মী সভায় এই কথাটা বলেছিলাম যে আপনারা ভোট কাটাকাটি করে কংগ্রেসকে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু কংগ্রেস জিততে পারবে না, বিজেপি জিতে যাবে। কংগ্রেস একটা জাতীয় দল, তাকে আপনারা বলছেন ভোট কাটাকাটি কেন? এই জন্য বলছি যে ওদের কংগ্রেসের কোনো সংগঠন নেই। আপনারা দেখেন না, পেয়েছে তো 14,500 ভোট। সংগঠন থাকলে কি পার্লামেন্ট ইলেকশনে কংগ্রেস 14,500 ভোট পেত? এর আগে যেটা ভোটটা হয়েছিল রায়গঞ্জে তো 14,500 ভোট আছে কংগ্রেসের মাত্র। এর আগে বিধানসভা নির্বাচনে যখন 2021-এ আমিও তো দাঁড়িয়েছিলাম এখান থেকে, কংগ্রেস পেয়েছিল মাত্র 17,500 ভোট। কংগ্রেসের কোথাও কিন্তু কোনো সংগঠন নেই। জাতপাতের ঠিক কথাটা বলবো, মোহাম্মদ সেলিম সাহেব 1,80,000 ভোট পেয়েছিলেন, তখন উনি সিপিএম এর প্রার্থী ছিলেন। কংগ্রেস দীপা দাস মুন্সি কংগ্রেসের প্রার্থী ছিলেন, দুজন মিলায় দীপা দাস মুন্সি 82,000 ভোট পেয়েছিলেন, সেলিম সাহেব 1,80,000 81,000 ভোট পেয়েছিলেন। তখন ওই 2,63,000 ভোট ছিল কংগ্রেস সিপিএম এর, সেই 2,63,000 ভোট এবারও পেয়েছে। আপনাদের অসুবিধা হবে না একই প্রার্থীকে, যে প্রার্থী হারলো শুধু তাকে নিয়ে আবার প্রচার করতে? না, প্রচার করতে কোনো অসুবিধা এই জন্য হয় না যে মানুষ হেরে শেখে। তো যে প্রার্থী আমাদের হয়েছে, যিনি লোকসভা প্রার্থী ছিলেন, তিনি সেই সময় রায়গঞ্জে অতটা সময় দিতে পারেননি, যেহেতু 7টা বিধানসভা ছিল। আর ওনার একটা কনফিডেন্স ছিল যে রায়গঞ্জ যেহেতু হোম কনস্টিটুয়েন্সি আছে, এখানে আমি একটু সময়টা কম দিলেও অন্যান্য বিধানসভায় যদি বেশি দিই তাহলে আমার রেজাল্টটা হয়তো ফেভারেবল হবে। আসলে এখানে ওই রকম কোনো অসুবিধা নেই যে ওই ক্যান্ডিডেটটা রিটার্ন করাতে কোনো সমস্যা। আমরা যত কাজ করতে পারবো, যত মানুষের কাছে পৌঁছাতে পারবো, আজকে জেলা মিটিংয়ে আমরা তাই বলেছি। এক তো আমাদেরকে লক্ষ্মী ভান্ডারের যারা প্রাপকরা যারা আছেন, মহিলারা যারা, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। আমাদের মহিলা সংগঠনকে আমি দায়িত্ব দিয়েছি যে ওনাদেরকে মহিলা সংগঠনটাকে বেশি করে কাজ করতে হবে। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে স্বামী বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু স্ত্রী তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। দেয়ার লট অফ কেসেস লাইক দিস, অনেকগুলো কেসেস এরকম আছে। তো আমরা যদি মহিলা সংগঠনটাকে ঠিক মতো করে নামাতে পারি, আর আমরাও যেরকম কালিয়াগঞ্জে যেরকম আমরা নেমেছিলাম সবাই মিলে, সেইভাবে আমরা এবার নামাতে পারি। যদি কোনো জায়গা নেই আমরা নামবই, আর আমরা এই সিটটা আমরা জিতবই। রায়গঞ্জের কোঅর্ডিনেটরদের মধ্যে এখনো সেই আশঙ্কাটা আছে, যেটা প্রধানমন্ত্রী আপনাদের একজন এমএলএ হুঁশিয়ারি দিয়েছিলেন, লিড না দিতে পারলে টিকিট পাবেন না। সেটা ব্যাপার না, সেটা হুঁশিয়ারি দেওয়া হয় না, সেটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ভাই চেষ্টাটা করো এই জন্য ভোটটা আমরা বেশি করতে পারি। তারা বলছে যে এখন তাহলে তাদের রিপোর্ট কার্ড কে পাঠাবে? না, রিপোর্ট কার্ডের কোনো ব্যাপার নেই, সম্মিলিত, দিস ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি। কারো তার আমার এর কোনো ব্যাপার নেই, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, তাহলে আমরা রেজাল্টটা পাবো ভালো। হ্যাঁ 100% হবে নিশ্চিত। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।